নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব 21। চলুন তাহলে শোনা যাক। জীবনের ধারাবাহিকতা থেমে থাকেনি, কারণ নরেন্দ্রদা বেঁচে থাকার মূল মন্ত্রটা শিখিয়ে যেতে পেরেছিলেন। কোনো প্রতিকূলতাই যেন থামাতে না পারে, একমাত্র মৃত্যু ছাড়া। এখন আমাদের একটাই লক্ষ্য, দাদার অসম্পূর্ণ ইচ্ছাগুলোকে পূর্ণ করা। আমার খেয়াল আছে, হ্যাঁ, একদিন বিকেলে চায়ের চুমুকে বেশ আড্ডা জমে যায় আমাদের। তারপর কথার মাঝে দাদা বলে ওঠেন, এসো, আমরা আজ অঙ্গীকার করি, আমাদের আশেপাশে যারাই আছে আমাদের মতো, আমরা তাদের বাঁচতে শিখাবো। বার্ধক্য যে জীবনের অভিশাপ নয়, এটা মানতে শিখাবো। মানুষ চাইলেই তার ইচ্ছা শক্তির মাধ্যমে অনেক কিছু করতে পারে, আর এই জন্যই সে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এটা বোঝাবো। অন্যের জন্য কিছু করতে পারা সত্যি ভাগ্যের বিষয়। তারপর বলেন, আমাদের মধ্যে কোনো একজন যদি হারিয়ে যায়, তাহলে নিকুঞ্জ নিকেতনের এই যাত্রা যেন থেমে না যায়। আমরা সকলে নিজেদের পেনশন দিয়ে এই পরিবার চালিয়ে যাচ্ছি, পরবর্তীতেও চলবে যতদিন চলে। কথা দাও, আমি নিজেও যদি না থাকি, এ যাত্রা ফুরিয়ে যাবে না। আমাদের মাঝে কোনো একজনও যদি বেঁচে থাকি, তাহলে নিকুঞ্জ নিকেতন পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা থাকবে। আমরা সেদিন একে অপরে কথা দিয়েছিলাম, আর সেটার সফলতা এখন কাজ করে যাচ্ছি নিঃস্বার্থ চিত্তে। দিনগুলো কেটে যাচ্ছিল এক প্রকার, কোনো সমস্যা ছিল না। নিকুঞ্জ নিকেতনে এখন 13 জনের বসবাস, তাদের মধ্যে নারী 4 জন। থাকার জায়গার স্বল্পতা হলেও কোনো প্রকার ম্যানেজ করে নিয়েছে সকলে। নরেন্দ্রদার রুমটা এখনো বন্ধ থাকে, এবং সেখানে কাউকে থাকার জন্য দেয়া হয়নি। ওনার রুমের প্রতিটি জিনিসকে অক্ষত অবস্থায় রাখা হয়েছে। যেটা যেখানে ছিল সেটা সেখানেই রয়ে গেছে। মাঝে মধ্যে মনমোহন এসে রুম ঝাড় দিয়ে যায়। ওনার রুমে কাউকে অ্যালাউ করা হয় না। এভাবেই কাটতে থাকে বেশ কিছুদিন। তারপর একদিন বারান্দায় বসে সারোয়ার আর আমি আলোচনা করছি, এমন সময় হঠাৎ ডাক হরকরা এসে একটা বড় খাম ধরিয়ে দিয়ে গেল। খাম খুলতেই দেখি একটা উকিল নোটিশ, যেখানে বলা আছে, নিকুঞ্জ নিকেতনের মালিক পক্ষ না থাকায় আমরা কতিপয় লোক এখানে এসে এটাকে দখল করে নিয়েছি। বিষয়টা দেখে চমকে উঠি প্রথমে। নরেন্দ্রদা এই সম্পত্তিতে আমাদের রেখে গেছেন, আর বলে গেছেন নিজ হাতে গড়া তার এই পরিবার যেন বিলীন না হয়। এখন এই মুহূর্তে উকিল নোটিশ কেন? যার সমস্যা সে তো এসেই আমাদের সাথে কথা বলতে পারে। দাদাকে কথা দিয়েছিলাম তার এই পরিবারকে নষ্ট হতে দেব না। গেটের কাছ দিয়ে বিশাখা যাচ্ছিল, আমাদের বাইরে দেখে এদিকে আসতে থাকে। অনিমেষ আঙ্কেল, আপনারা সকলে একসাথে জড়ো হয়েছেন কেন? কোনো সমস্যা? আদালত থেকে আমাদের নামে সমন জারি করেছে, আমরা নাকি এখানকার অবৈধ দখলদার। মালিকপক্ষ না থাকায় এ বাড়ি জোর করে দখল করে আছি। তাহলে তো ঝামেলা হয়ে গেল বেশ। আমাদের শুনানির দিন ধার্য করেছে আগামী 24 তারিখে, তার মানে আরো 20 দিন বাকি। নোটিশে বলা আছে আমাদের কাছে উত্তরের সপক্ষে দলিলাদি থাকলে পেশ করার জন্য। কোনো ভুয়া বা বানোয়াট কিছু প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ার শাস্তির আওতাধীন থাকিবে। অনিমেষ, আমার মনে হয় ভালো একজন উকিলের সহযোগিতা নেওয়া প্রয়োজন। আইনি মারপেচ আমরা বুঝবো না, সেটা উকিলই সামলে নিবে। পিটার আঙ্কেলের সাথে আমিও একমত। আপনাদের বরং একটা ভালো উকিলের সাজেশন নেওয়া প্রয়োজন। বিশাখা বয়সে তরুণী হলেও বুদ্ধিজ্ঞান আর চিন্তাধারায় বেশ পরিপক্ক। নরেন্দ্রদা কেন তাকে এতটা পছন্দ করতেন এখন বুঝি। তার মতো একটা দায়িত্বশীল ও গোছালো মেয়েকে অনায়াসে যে কোনো বিষয়ে ভরসা করা যায়। উকিল নোটিশের বিষয়টা কেমন যেন বিরক্তিকর করে তুলেছে আমাদের গতানুগতিক জীবনটাকে। বয়সের যে প্রান্তে আমরা দাঁড়িয়ে, সেখানে সকলে চায় একটা নির্ভেজাল সরল জীবন প্রণালী। এই বয়সে যেখানে নতুন করে বাঁচা মুশকিল, সেখানে নতুন করে প্রতিবাদী হয়ে সমস্যার মোকাবেলা করা বেশ সাহসিকতার প্রয়োজন। অনিমেষকে বলা হয়েছে একজন ভালো মানের উকিল ধরতে। সে বলেছে আমি খোঁজ নিয়ে দেখি।
এর মধ্যে বেশ কয়েকটা দিন চলে গেল। নিকুঞ্জ নিকেতনে এখন ভরণ পোষণে আর্থিক অসচ্ছলতা দেখা দিয়েছে। বৃদ্ধ বয়সের মানুষগুলো এক এক করে নিজেকে গুটিয়ে নিচ্ছে। তাছাড়া এদের নতুন করে বাঁচতে শেখানো একটা চ্যালেঞ্জ। আর তার মধ্যে যুক্ত হয়েছে এই নতুন সমস্যা। অনিমেষ, তোমার উকিলের কি হলো? কিছু একটা করতে পারলে? আমাদের বর্তমান অবস্থা তো তুমি বোঝো সারোয়ার। বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে সকলের ওষুধ ও আনুষঙ্গিক চাহিদা মিটিয়ে চার বেলা ভরণ পোষণ এখন টান টান অবস্থায় চলে। তাতে করে একজন উকিল নিযুক্ত করলে তার ফিস দিয়ে আমরা কতদিন কোর্ট মোকাবেলা করতে পারবো বলো তো? তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের যদি নিকুঞ্জ নিকেতন ছাড়তে হয়, তাহলে এই মানুষগুলোকে নিয়ে যাব কোথায়? কোথায় হবে আবাসন যেখানে পরিবার ত্যাগ করে এরা এখন এভাবে এক ছাদের নিচে এসে জড়ো হয়েছে? কে দেবে আশ্রয়? ভাবনাগুলো আমাদেরও, পিটার। আমি বলছি কি, আমরা যদি একবার রাজীবের সাথে কথা বলি তাহলে কেমন হয়? বিষয়টা যেহেতু নিকুঞ্জ নিকেতনের, তাহলে রাজীবের আদালতে অবশ্যই আসবে। দেখি না বিষয়টা, তারপর না হয় আলাপ আলোচনা করে দেখা যাবে। পরবর্তী সপ্তাহে আমাদের কোর্টে হাজিরা দেওয়ার পালা। আদালতে এটা সপক্ষে কোনো দলিলাদি পেশ করব সেরকম কিছুই আমাদের কাছে নেই। দাদার মৃত্যুর সময় আমাদের তেমন কিছু বলেও যায়নি। ওনার অসম্পূর্ণ বাসনা পূর্ণ করতে গিয়ে এখন আমরা সকলে অপরাধীর কাঠগড়ায়। যাই হোক, সমস্যা যেখানে সমাধান কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। আইনি মারপেট যদিও জটিল, তবে এগুলো মানুষের সুবিধার জন্যই নিহিত। সত্যতাকে সামনে তুলে ধরে এগিয়ে যেতে হবে। আমাদের উদ্দেশ্য সৎ, তাই সততার সাথে পরিস্থিতি মোকাবেলা করলে পরাস্ত হয়েও আফসোস থাকবে না। আমরা জানি বিষয়টা আমাদের পক্ষে না, কারণ এই সম্পত্তির মালিক আমরা নই। যিনি মালিক তিনি মারা গেছেন, আর তার উত্তরাধিকারী এখন আমেরিকা প্রবাসী। শহরের প্রায় প্রাণকেন্দ্রের এই বাড়িটি অনেক মূল্যবান, তাই যে কারো চোখে চোখে পড়া অস্বাভাবিক কিছু না। আমরা এখানে আছি বলেই কেউ এটাকে জোরপূর্বক দখল করার সাহসটুকু পায়নি। আবার অন্যভাবে ভাবলে, দেশে এখন নতুন করে আইন পাশ হয়েছে, যেখানে জায়গার যথাযথ নথিপত্র যার নামে থাকছে, জায়গার মালিক উনি। তাহলে সেভাবেও আমাদের এই বাড়িতে উচ্ছেদ করাটা মুহূর্তের বিষয়। অবশেষে 24 তারিখ আমাদের দরজায় কড়া নাড়ল। আমরা তিনজন যথারীতি কোর্টের দরজায় হাজির হই। কোর্টে মামলা উঠে যথারীতি আমাদের ডাক পড়ে। জজ এসে বসার পর আমাদের মামলার নথিপত্র পেশ করেন বিপক্ষের উকিল। জজ সাহেব আমাদের পরিচয় জানতে চাইলে আমরা তিনজন এক এক করে নিজের পরিচয় দিলাম, পেশা ও পরিবার উল্লেখ করে। বিপক্ষের উকিল জড়া করবেন, তার আগে জজ সাহেব তাকে থামিয়ে দেয়। আপনাদের পক্ষে কোনো উকিল আছে? জি না, মাননীয় আদালত। আপনারা নিজের মামলা নিজেই লড়তে পারবেন না। আপনারা প্রত্যেকে সরকারি চাকরি ছিলেন, তাই আইনি প্রক্রিয়া তো আপনাদের ভালো জানার কথা। জি। আপনাদের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে কোনো দলিলাদি কি আছে যা আদালত পেশ করতে পারেন? না, নেই। মাননীয় আদালত, নেই বলতে আমাদের দলিলাদি সংগ্রহ করে নিতে হবে। আপনারা এই কয়টা দিন সেগুলো সংগ্রহ করতে পারেননি? মাননীয় আদালত, ওনাদের কাছে কোনো কিছু থাকলে তো পেশ করবেন। আমাদের কাছে যা কিছু আছে তা আমি এই আদালতে পেশ করেছি। আপনার সুদৃষ্টি কামনা করছি। অভিযোগকারী আদালতে হাজির হয়েছেন কি? জি না, মাননীয় আদালত। উনি অভিযোগ করেছেন অথচ নিজে হাজির হননি, এটা কি করে হয়? অভিযোগকারীকে আদালতে হাজির থাকতে হবে। আদালতের আইনি প্রক্রিয়া পরিচালনার জন্য বাদী বিবাদী উভয় পক্ষের উকিল প্রয়োজন, এবং তাদের প্রত্যেকে নিজের সাফাই পেশ করার সুযোগ দেওয়ার বিধান রয়েছে। তাই আপনাদের একজন উকিল নিয়োজনের জন্য বলছি, এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদের কাছে পেশ করার মতো কোনো নথিপত্র থাকলে আদালতের সামনে হাজির করবেন। বাদী পক্ষের উকিল, আপনি আপনার ক্লায়েন্টকে আদালতে হাজির হওয়ার জন্য বলবেন। আগামী মাসের 7 তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করা হইল। আদালতে হাজিরা দেওয়ার আগে কেমন একটা ভয় কাজ করছিল। কিসের ভয় তা জানা নেই। কাঠগড়ায় এই জীবনে প্রথম দাঁড়ালাম। আইনি প্রক্রিয়া তেমন
যেমন তেমন কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের বিচারকের সম্মুখীন হতে হবে, এটা ভাবিনি কখনো। সাধারণ জীবনযাপন করা মানুষগুলো কখনো কোনো ভেজালে জড়াতে চায় না। চারটে ডাল ভাত আর আত্মসম্মান নিয়ে কোনো রকম জীবনটা পার করতে পারলেই সোনায় সোহাগা। সেখানে এমন কিছু জটিলতা তাদের জীবন প্রণালীতে আসা কোনো রকমই কাম্য নয়। সাধারণ মানুষগুলো সব কিছুতেই সাধারণ থাকতে চায়, তাই ভেজাল এড়িয়ে নিজেকে আগলে রাখে। আদালত প্রাঙ্গণ ত্যাগ করার পর এখন আর সে ভয়টুকু নেই। নিজের অজান্তেই সাহস বুকে ভর করেছে। অনিমেষ কেন যে খোঁজ করে নিজের জন্য একটা উকিলের ব্যবস্থা করতে পারিনি, সেটাই বুঝতে পারছি না। আমাদের জীবন যেন বিপদের কালো মেঘ ভর করেছে। কারো মনে তেমন একটা প্রশান্তি নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের অবস্থান। আর এখন যদি নিকুঞ্জ নিকেতন ছাড়তে হয়, তাহলে অসহায় এই মানুষগুলোর কি হবে? কোথায় যাবে এরা, যেখানে পরিবার পরিজন থেকে বহুদিন দূরে? আবার কিভাবে ফিরে যাবে? যাওয়া উচিত? আর গেলেও তারা কি আগের মতো আগলে ধরবে, নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে? আবার ভাবছি, যদি গ্রহণও করে তাহলে এই মানুষগুলো জঞ্জাল মনে করবে না তো? প্রশ্নগুলো আছে ঠিকই, উত্তরটা জানা নেই।